হ্যালো ভিউয়ার্স, বুটেক্স রেডিও প্রেজেন্টস বুটেক্স আনপ্লাগডের আজকের এপিসোডে আমি সুদীপ্ত বণিক আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মামুন ফেরদৌস স্যার, যিনি বুটেক্সের 26তম ব্যাচের একজন সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে জেনারেল ম্যানেজার অফ মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং অ্যাট মাস্কো গ্রুপ, a true leader, a strategist and also an author, যিনি রিসেন্টলি তার নিজের লেখা 5টি বই পাবলিশ করেছেন, যেখানে টেক্সটাইল ট্রেড, কর্পোরেট কমিউনিকেশন এবং লিডারশিপ নিয়ে আলোচনা করেছে। চলুন আজকের এপিসোডে আমরা শুনে আসি তার পথ চলার গল্প। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমত অসংখ্য ধন্যবাদ বুটিক্স রেডিওর সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কিছু বলতে চাই যে আসলে আপনারা ক্যাম্পাস ছাড়লেন তো অনেক বছর হলো, কারণ প্রতি বছরই আমরা দেখি যে কম বেশি আপনাদের ব্যাচের রিইউনিয়ন হয়, মিট আপ হয়। তো এই যে বন্ধুদের নিয়ে কাটানো ক্যাম্পাসের যে মজার স্মৃতি, কিছু মেমোরি যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রেডিওকে, বুটেক্স রেডিওকে, যে আমার সাথে প্রোগ্রামটা বা সেশনটা করার জন্য। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি যে বন্ধুত্বের মিলন, এটার উপরে তো কিছু হতে পারে না। আর এই কানেক্টিভিটিটা আমরা আসলে ক্রিয়েট করেছি যে আমরা বুটেক্স থেকে বের হওয়ার পরে বন্ধুরা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, যে গ্রুপের থ্রুতে আমরা কন্টিনিউয়াসলি সবাই সবার থটস, আনন্দ, ফান, মজা সব কিছুকে শেয়ার করতে থাকি। ইভেন যদি কেউ বিপদে পড়ে, কারো যদি কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, ইভেন দেশের অবস্থা, ইন্ডাস্ট্রির সিচুয়েশন, সব কিছু নিয়ে আমরা এখানে হেলদি ডিসকাশন করি। তো এইভাবে কানেক্টিভিটিটা থাকে এবং আমরা প্রতি বছর 2টা প্রোগ্রাম করে থাকি। একটা হচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম, যেখানে আমাদের ওয়াইফ, বাচ্চারা সবাই পার্টিসিপেট করে। আর আরেকটা প্রোগ্রাম আমরা করি হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম। তো এটাকে ডিটেলস না বলি, এই ব্যাচেলার প্রোগ্রামে সবাই ব্যাচেলার হয়ে যায়, ম্যারিড ব্যাচেলার। তো ফ্রেন্ডরা যখন অনেক বছর পর ম্যারিড ব্যাচেলার হয়, সেই ফানটা আসলে অন্য লেভেলের। স্যার, তখন পড়াশোনার পাশাপাশি কি কি করতেন, আর তখন যে প্র্যাকটিস এবং যে ডিসিশন, কোন ডিসিশনগুলো আপনাকে হেল্প করেছিল যে বুটেক্স থেকে বর্তমানে মাস্কো গ্রুপের জিএম? আচ্ছা, ভার্সিটি লাইফে যেটা ছিল সেটা হচ্ছে যে ভার্সিটি লাইফ আর হচ্ছে স্কুল লাইফ, এই 2টা জায়গাতেই আমরা আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় সময়টা কাটাই। যে স্কুল লাইফে হয়তো 10 বছর, ভার্সিটি লাইফে 5 বছর, কলেজের ডিউরেশনটা তো আসলে খুব ছোট থাকে। সো আমরা যদি আমাদের লাইফ লংয়ে আমাদের মেমোরিগুলোকে রিকল করি, রিফ্রেশ করি, ভার্সিটিটাই সবার আগে আসে, কারণ তখন আমরা অনেক বেশি ম্যাচিউর থাকি এবং তখন হচ্ছে আনন্দ, স্বপ্ন, মজা, ক্যারিয়ার বিল্ড আপ, রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো কিন্তু সিমুলটেনিয়াসলি গ্রো করতে থাকে। ভার্সিটি লাইফে যেটা ছিল যে আমি আমার লাইফে বোধহয় কখনোই ফার্স্ট ক্লাস ধরতে পারতাম না। তো আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, সে আমার প্রক্সি দিত। তো সে শুধু আমার প্রক্সি দিত না, আরও কয়েকজন প্রক্সিও দিত। খুব এনজয়েবল একটা ঘটনা মনে পড়ে, সেটা হচ্ছে একবার আমাদের একটা মেয়ে ফ্রেন্ডের প্রক্সিও সে দিয়ে ফেলেছিল ভুলে, প্রচণ্ড উত্তেজনা থেকে সে দিয়ে ফেলেছিল, ওইবার সে ধরা পড়ে যায় আর কি। তো ওইটা নিয়ে অনেক নাটক হয়। তো যখন পরীক্ষা হতো তখন আবার কিভাবে যেন আমি টাইমলি পৌঁছে যেতাম, বাট ক্লাস হলে পৌঁছাতে পারতাম না। ভার্সিটি লাইফ থেকে আমি আসলে অনেক বেশি এনগেজ ছিলাম টিউশনে। আমি আমার এইচএসসি পরের দিন থেকেই টিউশনটা শুরু করি এবং ভার্সিটির 5 বছর এবং আমার কর্পোরেট জবে মানে প্রফেশনের প্রথম 3 বছর, টোটাল 8 বছর আমি টিউশন করি। 6টা ব্যাচ পড়াতাম, 4:30, 6:30, 8:30, শনি, সোম, বুধ, রবি, মঙ্গল, বৃহস্পতি, কোনোটা মিস হইলে আবার শুক্রবারেও পড়াতাম। সো ওই সময়টাতে আমি এটা একটু বেশি শেয়ার করতে চাই। কেন? ওই সময়টাতে আমি প্রায় 300-350 মতো ছেলে মেয়েকে পড়িয়েছি। এতগুলা ছেলে মেয়েকে যখন আমি প্রাইভেট টিউশন করতাম, আমার কিন্তু একটা কানেক্টিভিটি ক্রিয়েট করতে হতো, আমাকে প্রচুর কমিউনিকেশন করতে হতো, আমার প্রচুর রিলেশনশিপ বিল্ড আপ করতে হতো গার্জিয়ান লেভেলে, এই কমিউনিটির মধ্যে। বিকজ এটা আমাকে ফাইন্যান্সিয়ালি যেমন এনহ্যান্স করতো, আমার ওভারঅল কমিউনিকেশন, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাটিকেটস, এই জায়গাগুলোকেও এনহ্যান্স করতো, যেটা আসলে পরবর্তীতে ইন ফিউচারে
আমার মার্কেটিং মার্চেন্ডাইজিং ক্যারিয়ারেও কিন্তু অনেক বেশি রোল প্লে করেছে, বিকজ আমি নিজে অনেক আগে থেকে ওইভাবে প্রিপেয়ার করে রেখেছিলাম যে আমি মানুষের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে কানেক্টিভিটি ক্রিয়েট করব, কিভাবে কনভিন্স করব, ম্যানেজ করব, আবার কখন কোন সিকোয়েন্সে আমাকে স্ট্রিক্ট হতে হবে, রিজিড হতে হবে, হার্ড হতে হবে। এই জায়গাগুলো কিন্তু আমাকে অনেক আগেই তৈরি হতে হয়েছে। আর যেহেতু এটা আমাকে ফাইন্যান্সিয়ালি বেনিফিট দিত, সো আমি কিন্তু বৈশ্বিকভাবেও নিজেকে স্ট্রং করা তৈরি করি। এবং দেখা যায় যে আমার লাইফে আমি যে অ্যাসেটগুলো করেছি, ওই টিউশনের যেই সেভিংসটা ছিল সেটা আমার কিন্তু অনেক বড় একটা কন্ট্রিবিউশন ছিল পরবর্তীতে আমার অ্যাসেট ক্রিয়েশনে। দ্যাটস গ্রেট স্যার, দ্যাটস গ্রেট স্যার। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছেন এবং মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং সেক্টরে আছেন। তো এই সেক্টরে ক্যারিয়ার করতে আপনাকে কি বেশি ইন্সপায়ার করেছিল, যেটা আপনি? আমি যদি বলি যে আমি যখন ভার্সিটির 3rd ইয়ারে পড়ি, তখন থেকে আমি নিজে একটু ইভ্যালুয়েশন করা শুরু করি যে আমার কি স্ট্রেংথগুলো কি উইকনেসগুলো কি। সো আমি যখন আমার স্ট্রেংথগুলোকে ইভ্যালুয়েশন করি, আমার কাছে মনে হয় যে আমাদের এই ইন্ডাস্ট্রির যে ট্র্যাকগুলো আছে, জব ট্র্যাকগুলো আছে, যে অপারেশন বেস, প্রোডাকশন বেস, মার্কেটিং, মার্চেন্ডাইজিং, টেকনিশিয়ান, কোয়ালিটি, এছাড়া অন্যান্য যে ট্র্যাকগুলো আছে, টিচিং প্রফেশন, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে মার্কেটিং মার্চেন্ডাইজিংটা আমার সাথে সবচেয়ে বেশি যায়। বিকজ মার্কেটিং মার্চেন্ডাইজিং এমন একটা জব যেটা হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্সের কম্বিনেশন, যেখানে আমাকে একই ধারে মানুষকে কানেক্ট করতে হচ্ছে, আমাকে সেল করতে হচ্ছে, আমাকে মার্কেটিং করতে হচ্ছে, আমাকে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হচ্ছে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট করতে হচ্ছে, এবং আমার আইকিউ অনেকটা শার্প রাখতে হচ্ছে যে পুরো জার্নিটার, মানে একটা প্রোডাক্টকে সোর্সিং করা থেকে এটাকে শিপ আউট করা পর্যন্ত কমার্শিয়াল ডকুমেন্টেশন কমপ্লিট করে ফাইন্যান্সটাকে বুঝে নেওয়া পর্যন্ত পুরো জিনিসটা কিন্তু একজন মার্কেটিং মার্চেন্ডাইজারকে ফলো আপ দিতে হয়। সো এই ইন্টায়ার জার্নিতে যতগুলো ক্রস ফাংশনাল টিম থাকে, যদি আমি বলি যে ইয়ান প্রকিউরমেন্ট থেকে শুরু করে নিটিং, ডাইং, সুইং, প্রিন্ট, এমব্রয়ডারি, লন্ড্রি, কমার্শিয়াল, প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্কেটিং মার্চেন্ডাইজিংকে ইনভলভ থেকে, এনগেজ থেকে পুরো জিনিসটাকে সিকিউর করতে হয় এবং কমপ্লিট করতে হয়। স্যার, আমরা তো সকলেই জানি যে অ্যাপারেল সেক্টরে আসলে বাংলাদেশ হচ্ছে একটা লিডিং প্লেয়ার, এটা নো ডাউট। তো আমি যদি ওয়ার্ল্ড বিজনেসের পার্সপেক্টিভে চিন্তা করতে চাই, তো আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য বাংলাদেশের ক্ষেত্রে স্পেশালি কি কম্পিটিটিভ চ্যালেঞ্জ এবং অ্যাডভান্টেজেস আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজকে কম্পেয়ার করি, আমি মনে করি যে অ্যাডভান্টেজের দিকে আমরা অনেকটা এগিয়ে আছি। আমাদের সেট আপ যেরকম আছে, বাংলাদেশের যে পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, যে পরিমাণ সেট আপ আমাদের আছে, বা যে পরিমাণ দক্ষ ম্যান পাওয়ার আমাদের আছে, আমরা তো সত্যি কথা বলতে আদ্যবধি সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হিসেবেই গ্লোবালি রিকগনাইজড। মেড ইন বাংলাদেশটা কিন্তু এখন আর একটা লেভেল না, এটা কিন্তু একটা ব্র্যান্ড। হ্যাঁ, একটা সময় আমরা বলতাম যে বাংলাদেশকে বলা হতো যে বাস্কেট যার কোনো তলা নেই, এখন কিন্তু বলা হয় বাস্কেট ফুল অফ ওয়ান্ডার্স। কেন বলা হয়? বিকজ আমরা আমাদের মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটাকে রিকগনিশন দিতে পেরেছি, আমরা মেড ইন বাংলাদেশটাকে এমনভাবে ব্র্যান্ডিং করতে পেরেছি থ্রু আউট দ্য গ্লোবে। মানুষ এখন প্রোডাক্ট হাতে নিয়ে মেড ইন বাংলাদেশ লেবেল দেখে বুঝতে পারে যে এটা কোন কান্ট্রি থেকে আসছে। এবং সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হিসেবে আমরা যে 47 পয়েন্ট সামথিং বিলিয়ন ডলার কন্ট্রিবিউট করছে দেশে, সেটা তো আমাদের 84% এক্সপোর্ট আর্নিংয়ের। সো আমাদের এই সেট আপে আমাদের কোনো কম্পিটিটর নাই। অনেকে বলে যে ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, এটা আছে, ওইটা আছে। নো, আমাদের সেট আপের সাথে ওরা আসতে পারবে না। সো আমরা যদি আগামী অনেক বছরও চিন্তা করি, আমাদের আসলে কোনো কম্পিটিটর নাই। ক্লায়েন্টকে এই দেশে আমাদের এখানে থাকতেই হবে, আসতেই হবে, কোনো বিকল্প নাই। চ্যালেঞ্জ যদি বলি, হ্যাঁ, মাল্টি চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো কীরকম? যে আমরা যদি দেখি যে আমরা কোভিড প্যান্ডামিকের সময় আমরা কিন্তু একটা ধাক্কা খাই, বাট সেখান থেকেও কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হলো, সেটার ইম্প্যাক্টটা মনে হলো যে কোভিডের থেকেও অনেক বেশি ইম্প্যাক্টেড। সেখান থেকেও কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি, বিজনেস কিন্তু আবার টার্ন অ্যারাউন্ড হয়েছে, ভালো বিজনেস বাংলাদেশে আসছে। বাট
আমরা কিন্তু আমাদের প্রাইস স্ট্রাকচারটাকে আজও সেট করতে পারিনি। আমরা যদি মার্কেটে দেখি যে নিটিংয়ের প্রাইস আজ ফিক্সড হয়ে গিয়েছে, ডাইংয়ের প্রাইস আজকে ফিক্সড হয়ে গিয়েছে, সবার কাছে কিন্তু যেই ফ্যাক্টরি হোক, যেই ম্যানুফ্যাকচারই হোক, যেই টেক্সটাইলই হোক, নিটিং ডাইংয়ের প্রাইস আমরা সবাই কম বেশি জানি যে নিটিংয়ের প্রাইস এত টাকা, ডাইংয়ের প্রাইস এত টাকা। বাট আমরা যদি সিএমের কথা বলি, এটাকে কিন্তু আমরা কেউ ফিক্সড হিসেবে বলতে পারছি না, আজও বলতে পারছি না। কারণ কি, এই স্ট্রাকচারটাকে ফিক্সড করা হয়নি। হয়তো বিজিএমইএ এখানে একটা রোল প্লে করতে পারতো যে আমরা কি কোনো একটা ফিক্সড কাঠামোতে আসতে পারি কিনা। তাহলে কোশ্চেন আসে যে তাহলে কার বিজনেস কে নিয়ে যাবে, এই জিনিসটা অ্যালাইনমেন্টটা কীভাবে হবে? এটা সার্ভিস দিয়ে হবে, এটা কোয়ালিটি দিয়ে হবে, এটা পারফরমেন্স দিয়ে হবে। বাট সিএমের জায়গাটা ফিক্স থাকা উচিত ছিল। আদারওয়াইজ যেটা হচ্ছে গত কয়েক বছরে এখন পর্যন্ত চলছে, সেটা হচ্ছে যে সবাই সবাইকে অন্য ফ্যাক্টরি দিয়ে বা অন্য ম্যানুফ্যাকচার দিয়ে কম্পেয়ার করছে যে আমি এই প্রোডাক্টটা $2 কিনতে চাই, ম্যানুফ্যাকচার বলতেছে না আমার $2.50 লাগবে, সে বলছে আমি তো $1.50 এটা আরেক জায়গায় পেয়েছি, বা আমি এটা $2 কিনবো, তুমি যদি 2-এর নিচে দিতে পারো বা 2-এ আসতে পারো তাহলেই আমি কিনবো, তাহলে না ছাড়া আমি কিনবো না, আমি অন্য ভেন্ডর থেকে এটা পেয়েছি। এখন অন্য ভেন্ডর যদি এটা আমাকে দিতে পারে, আমি বিজনেসটা তার কাছে মুভ আপ করবো। তখন দেখা যাচ্ছে সে রাজি হয়ে যাচ্ছে অনেক সময়, বিকজ তাকে তার ক্যাপাসিটি ফিল আপ রাখতে হবে, তাকে মান্থ শেষে তার স্যালারি পে করতে হবে, ওয়েজেস দিতে হবে। এভাবে আমরা আমাদের প্রাইস রেঞ্জে আজকে অনেকখানি নিচে নেমে আসছি। সো এটা একটা বার্নিং ইস্যু যে কোনো মূল্যে আমাদের সিএমএ স্ট্রাকচারটাকে দাঁড় করাতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে যে কমপ্লায়েন্স সাইডটাতে আমরা অনেক ইনভেস্টমেন্ট করেছি। ইন্টার কান্ট্রি কমপ্লায়েন্সে যখন অ্যাকর্ড আসলো, অ্যালায়েন্স আসলো, আমরা হিউজ ইনভেস্টমেন্ট করেছি। আজও পর্যন্ত কিন্তু এটার পরেও অনেক সার্টিফিকেশনকে আমাদেরকে প্রতি বছর রিনিউ করতে হচ্ছে। বাট আমরা কি এই সার্টিফিকেশন কস্টে কোনো কিছু আমাদের প্রাইসে পাই? আমরা কিন্তু পাচ্ছি না। স্যার, মার্চেন্টাইজিং এ তো অনেক বছর ধরে আছেন, তো আমি যতদূর জানি যে শুরু থেকে তখন এই পেশাটা অত জনপ্রিয় ছিল না বা এখানে সুইচ করতে চাইতো না, তো তখন কিভাবে আপনি এই ডিসিশনে আসলেন যে আমি মার্চেন্টাইজিং এ যাব বা মার্কেটিং সেক্টরে করব? আমাদের যেটা ছিল যে স্ট্রু, আমি 2005-এ বুটেক্স থেকে বের হই। তো সেই সময়টাতে আমাদের একটা ট্রেন্ড ছিল, যারা ভালো রেজাল্ট করতো সবাই ওয়েট প্রসেসিংয়ে পড়তো। রিজনটা ছিল হচ্ছে যারা ওয়েট প্রসেসিংয়ে চাকরি করবে ওদের স্যালারি বোধহয় অনেক হাই হবে। সো ওয়েট প্রসেসিংয়ে চাকরি করলে স্যালারিকে হাই করা যাবে, অন্য পেশায় না। বাট ওই যে প্রথমে যে কথাটা বললাম যে মানুষ নিজেকে সবচেয়ে বেশি জাজমেন্ট করতে পারে, নিজেকে নিজে সবচেয়ে বেশি ইভালুয়েট করতে পারে। সো আমার জাজমেন্টে আমি যখন নিট ডাইংয়ে ইন্টার্ন করি, স্কোয়ারে আমার ইন্টার্নটা ছিল, তো কাইসার ভাই, নিক্সন ভাই ছিলেন ওই সময়, ওনাদের সাথে ইন্টার্ন করি। ওই সময় আমি রিয়েলাইজ করি যে এই জবটা আমার জন্যে না, রাদার আমি প্রিফার করি এমন জবটা যেটা অনেক বেশি কমিউনিকেশনাল হবে, প্রেজেন্টেশন বেস হবে, পাবলিক স্পিকিং থাকবে, আমি ফরেন ক্লায়েন্টদেরকে ডিল করব, হ্যান্ডেল করব, আমি ইন্টায়ার বিজনেসকে লিড দিব, এবং ইন্টায়ার চেইনটা মানে একটা প্রোডাকশন, অপারেশন অথবা মার্কেটিং, মার্চেন্ডাইজিং, ইন্টায়ার চেইনটার ফ্রন্টিয়ার হব। সো যদি বিজনেসকে আমি ড্রাইভ দিতে পারি, বিজনেসকে আমি সিকিউর করতে পারি, বিজনেস যদি আমি বাইরে থেকে নিয়ে আসতে পারি এবং সেটাকে পারফর্ম করে মানে এই কান্ট্রিতে এক্সপোর্ট অ্যামাউন্টটাকে নিয়ে আসতে পারে, আমার কাছে মনে হলো আমি ওইটার সাথে বেশি চাই। যে কারণে ওই সময়টা বেছে নেওয়া। এবং ফর দ্য টাইম বিং আমরা আসার পর দেখা গিয়েছে পরের বেশ কয়েকটা ব্যাচ থেকে এখন ফ্লোটা আসছে, এখন মনে হচ্ছে যে জিনিসটা একটু রিভার্স হয়ে গিয়েছে, সবাই মার্কেটিং, মার্চেন্ডাইজিংয়ে বেশি আসতে চাচ্ছে। বাট আমি মনে করি যে ব্যাপারটা এরকম না, এটা আমার ওন ডিসিশন ছিল আমার পার্সপেক্টিভে। বাট ভালো করার সুযোগ আসলে সব ডিপার্টমেন্ট থেকে আছে। যিনি ভালো করার তিনি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারে। যে আমাদের এখানে ডাইংয়ে ভালো করেছে এরকম নাই, ওয়াশিংয়ে ভালো করেছে এরকম নাই। বাট আমরা আজকে কিন্তু কোয়ালিটিতে কাউকে পাচ্ছি না, প্রিন্ট এমব্রয়ডারিতে বুটেক্সে কাউকে পাচ্ছি না, আমরা আইতে ওইভাবে বুটেক্সে কাউকে প্রমিনেন্টভাবে পাচ্ছি না। আমরা মেজরিটি দেখতেছি সবাই কেন জানি মার্কেটিং, মার্চেন্ডাইজিংয়ে অথবা টিচিংয়ে, আবার টিচিংয়ে গেলেও পিএইচডি করার জন্য বাইরে চলে যাচ্ছে। তো
আমরা এখান থেকে বের হয়ে ওই জায়গাগুলোকেও আমরা অনেক বেশি এনহ্যান্স করতে চাই, ইমপ্রুভ করতে চাই, ডেভেলপ করতে চাই। সো আমি আমার পরবর্তী যে জেনারেশন আছে তাদের কাছে এক্সপেক্ট করব যে ওই সাইটগুলো এখনও হিউজ অপরচুনিটি আছে এক্সপ্লোর করা। তারা যেন ওয়াশিংয়ে আসে, তারা যেন কোয়ালিটিতে আসে, প্রোডাকশনে আসে, আইতে আসে, টেকনিশিয়ান হিসেবে ফেব্রিকে আসে, ওই জায়গাগুলোকে যেন এক্সপ্লোর করে। স্যার আমরা তো দেখি যে মানে এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সাস্টেনেবিলিটি ইজ এ গ্রেট কনসার্ন। তো এই যে মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং এর সাস্টেনেবিলিটি কিভাবে ভূমিকা রাখে, এবং একই সাথে আপনার যে কোম্পানিগুলো বা বাংলাদেশের যে কোম্পানিগুলো তারা এটার সাথে কিভাবে নিজেদেরকে কোপ আপ করা উচিত এবং তারা কিভাবে কোপ আপ করতে পারছে? ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। সাস্টেনেবিলিটি হচ্ছে এই মুহূর্তে আমি বলবো যে গ্লোবালি টেক্সটাইল এবং অ্যাপারেল ট্রেডে সবচেয়ে রিনাউন্ড বা সবচেয়ে বেশি বলা ওয়ার্ড। তো সাস্টেনেবিলিটি নিয়ে অ্যাজ এ কোম্পানি, আমাদের কোম্পানি আমরা আসলে 2016 থেকে ইনিশিয়েটিভ নিই, থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুব মিল্টন স্যার, যে ওনার তত্ত্বাবধানে, ওনার গাইডলাইনে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সিনিয়রকে নিয়ে উনি একটি স্টিয়ারিং কমিটি করেন। ওই স্টিয়ারিং কমিটির থ্রুতে ওনারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডাটা নেন। ডাটা নিয়ে সেই ডাটাগুলোকে ইভালুয়েশন করা হয়, সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করা হয় এবং ওইগুলোকে ডাটাগুলোকে কিপিং করা হয়। এরপর হচ্ছে আমরা তার এগেইনস্ট ইনিশিয়েটিভ নেই যে আমরা সাস্টেনেবল অ্যাপ্রোচে, সাস্টেনেবিলিটি তো আমরা জানি যে 3টা অ্যাপ্রোচ, সো ম্যাটেরিয়াল বলি, সোশ্যাল বলি, এনভায়রনমেন্টাল বলি, প্রত্যেকটা জিনিস কিন্তু ওই ইন্টার ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টের থ্রুতে আমরা কাভার আপ করি। যেমন আমরা যদি ম্যাটেরিয়াল সাইডে দেখি, আমরা দেখি যে 2024 পর্যন্ত আমরা প্রায় 91% সাস্টেনেবল ম্যাটেরিয়াল ইউজ করেছি। ম্যাটেরিয়াল বলতে আমি বোঝাচ্ছি সাস্টেনেবল ম্যাটেরিয়াল ইউজ করেছি, এবং আমাদের টার্গেট আছে যে 2026-এর মধ্যে এই পার্সেন্টেজটাকে আমরা সার্টেন লেভেলে বাড়িয়ে ফেলবো। আমরা যদি সোশ্যাল সাস্টেনেবিলিটির দিকে যাই, আমরা হিগে দেখা যায় যে আমাদের একটা ইউনিক হাইয়েস্ট স্কোরার বাংলাদেশে। সো এটাই প্রুফ করে যে আমরা এখানে কিভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটিতে আমরা রোলটা প্লে করেছি। আমরা যদি এনভায়রনমেন্টাল সাইডে যাই, আমাদের যতগুলা ম্যানেজমেন্ট আছে, কেমিক্যাল ম্যানেজমেন্ট বলি, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি, ওয়াটার ম্যানেজমেন্ট বলি, ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট বলি, তারপরে আমাদের কার্বন ডাইঅক্সাইড এমিশন বলি, তো প্রত্যেকটা জায়গাতে আমাদের সিগনিফিক্যান্ট রোল আছে। সেগুলোকে এখন আমরা রিয়েল লাইফ ডাটাতে নিয়ে আসছি, এবং সেটা দিয়ে আমরা আসলে সাস্টেনেবিলিটির যে এসডিজি গোলস আছে সেই গোলের সাথে কিভাবে অ্যালাইন হওয়া যায় সেটা নিয়ে কাজ করছি। এটার পরেও বড় একটা কনসার্ন সেটা হচ্ছে যে আমরা সবাই ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্স শুনেছি। ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্স অনুযায়ী যে লেবার্স রাইট এবং কার্বন এমিশন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে 2040-র মধ্যে আমাদেরকে 60% কার্বন এমিশন করতে হবে, 2050-র মধ্যে আমাকে নেট জিরো করে ফেলতে হবে। যেখানে আমাদের মেনি অফ দ্য কাস্টমার্স এটাকে আরও বেশি অ্যাডভান্স করে বলছে যে 2030-এর মধ্যে আমাদেরকে 60% এমিশন করতে হবে এবং 2040-এর মধ্যে নেট জিরো করে ফেলতে হবে, যেটা কিন্তু কোয়াইট টাফ একটা জব, খুব ডিফিকাল্ট একটা জব। বাট এটা ছাড়া আসলে বিকল্পটা কম, এটা আমাদের সবাইকে ট্রাই করতে হবে। আমরা সবাই এই মিশনটা ট্রাই করতেছি, আমরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের পার্ট হিসেবে আমরা যে কাইজেনটাকে প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিস আমরা রন্ধ্রে রন্ধ্রে টপ টু বটম প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমরা মনে করছি যে আমরা থ্রু আউট দ্য গ্রুপে একটা কালচার ডেভেলপ করেছি, যেই কালচার দিয়ে আমরা প্রত্যেকের জায়গা থেকে কন্ট্রিবিউট করছি, ইনিশিয়েটিভ নিচ্ছি, যাতে আমরা এই কার্বন এমিশন এবং এই লেবার রাইটসের জায়গাগুলোকে ইনশিওর করতে পারি। এবং আমি মনে করি যে দিস দ্য টাইম যে বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি ম্যানুফ্যাকচারকে এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে। আমরা যদি নাম করা গ্রুপগুলোকে জানি, সবাই কিন্তু কোনো না কোনো ওয়েতে এই সাস্টেনেবল অ্যাপ্রোচটা নিয়েছেন এবং সবাই কিন্তু এগিয়ে আসছেন। আমি বলবো না যে সবাই সেম ওয়েতে করছেন, বাট যে যার
সাইড থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। কারণ আমরা যদি অ্যালাইন না হই তাহলে যেটা হবে যে আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না, এবং আমরা কিন্তু এই রেসে যদি টিকে থাকতে না পারি আমরা কিন্তু অটোমেটিক্যালি পড়ে যাব এবং রেস আউট হয়ে যাব। সো আমাদের এই সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচে সবাইকে এগিয়ে আসতে হবে। স্যার, টেক্সটাইল সেক্টরে স্যার তো অনেক বছর ধরেই আছেন, বিশেষ করে এই যে মার্কেটিং এর মার্চেন্ডাইজিং এ, এমন কোনো এক্সপিরিয়েন্স আপনি ফেস করেছেন যে আপনাকে একটা টাফ ডিসিশন নেগোশিয়েট করতে হচ্ছে বা এরকম কিছু, এর কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন? আমাদের এই ট্রেডটা হচ্ছে সার্টেনিটি আর আনসার্টেনিটির একদম মাঝখানে। তো এখানে যেটা হয় যে আমরা জানি না যে কখন কোন ঘটনাটা ঘটে যাবে, যেই ঘটনার কনসিকুয়েন্স কীরকম হবে। তো আমরাও এরকম বিভিন্ন সময় ফেস করেছি। যেমন আমি যদি বড় কোনো ঘটনা বলি, দেখা যায় যে আমরা হয়তো একটা লম্বা সময় কারোর সাথে স্ট্র্যাটেজিক বিজনেস করে আসছি, স্ট্র্যাটেজিক ভেন্ডর হিসেবে কাজ করে আসছি, সাডেনলি তারা ব্যাংক্রাপ্টেড হয়ে গেল, একটা সার্টেন হিউজ অ্যামাউন্টস লায়াবিলিটির মধ্যে পড়ে গেল, যেটা একদমই আনএক্সপেক্টেড, যেটাতে অনেক কোম্পানি বাংলাদেশে অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এটা একটা কেস। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের কান্ট্রি বা আমাদের যে সেট আপ বা আমাদের বিজিএমই বা গভর্নমেন্টের এই ট্রেডের ব্যাপারে যে কন্ট্রিবিউশন বা যে ইনিশিয়েটিভসগুলো, দেখা যায় বিভিন্ন সময় অনেক সময় কমপ্লায়েন্স ইস্যুতে অনেকবার আমরা কিন্তু স্ট্রাগল করেছি, সাফার করেছি। আমাদের ওনাররা যারা আছেন তাদের যে সেট আপগুলো আছে, অনেক সময় আমরা অনেক ধরনের আনএক্সপেক্টেড ঘটনার সম্মুখীন হয়েছি, যেটার কনসিকুয়েন্স কিন্তু আমাদেরকে খুব নেগেটিভলি কাউন্ট করতে হয়েছে। স্যার, ইয়ং প্রফেশনালস যারা এই সেক্টরে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইটস দ্য হাই টাইম, যে আমরা কিন্তু অলরেডি বেশ কিছু জায়গায় অনেকটা পিছিয়ে আছি। স্পেশালি যদি বলি যে আমি আইবিএতে এবং বুটেক্সে পিজিডি প্রোগ্রামে ক্লাস নেই। এই ক্লাসে স্টুডেন্টরা হচ্ছে যারা 5 বছর থেকে 10 বছর বা 15 বছরে এক্সপিরিয়েন্স ছেলেমেয়েরা, যারা এই ট্রেডের মধ্যেই জব করছে, বিভিন্ন ট্র্যাকে বিভিন্ন কোম্পানিতে জব করছেন, ফরেন কোম্পানি, লোকাল কোম্পানিতে জব করছেন, ভালো ভালো পজিশনে ভালো ভালো ডেজিগনেশনে জব করছেন। বাট তারা কেন এই প্রোগ্রামটা করতে এসেছেন, কেন এই পিজিটি প্রোগ্রামটা গভর্নমেন্ট থেকে ইমপ্লিমেন্ট করা হলো? রিজনটা হচ্ছে যে একটা সার্ভেতে দেখা গিয়েছে আমাদের দেশে যে ফরেন এক্সপ্যাটরা আছেন তারা এই দেশ থেকে প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। দেশের টার্নওভার যদি হয় এই সেক্টরে 47 পয়েন্ট সামথিং, সেখানে যদি ফরেন এক্সপার্টটাই 10 to 12 বিলিয়ন ডলার নিয়ে যায়, এটা কেন? রিজন হচ্ছে যে এটা কীরকম যে আমরা টেকনিক্যালি তাদের থেকে পিছিয়ে আছি, আমাদের নলেজ বেস তাদের থেকে কম, মোটেই না। আমি এটা বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি আমাদের টেকনিক্যাল নলেজ, আমাদের নো হাউ, আমরা অনেকখানি অ্যাডভান্স। যেই জায়গাটাতে আমরা ভ্যাকিউমটা দেখতে পাচ্ছি বা যেই জায়গাটাতে আমার গ্যাপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন। আমরা আমাদের কমিউনিকেশন, সেটা ভার্বাল কমিউনিকেশন হোক, নন ভার্বাল কমিউনিকেশন হোক, প্রেজেন্টেশন হোক, টেবিল টক হোক, পাবলিক স্পিকিং হোক, ইভেন লিসেনিং হোক, ইমেল রাইটিং হোক, লেটার রাইটিং হোক, প্রত্যেকটা জায়গায় আমরা সিগনিফিকেন্টলি পিছিয়ে আছি। এই জায়গাটাকে তারা উইন করেছেন। শুধুমাত্র এই কমিউনিকেশন সাইডটাতে, প্রেজেন্টেশন সাইডটাতে তারা আমাদের থেকে এত বেশি এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছেন, ওই জায়গাটা আমাদেরকে পিছিয়ে দিয়েছেন। আমি একটা জিনিসকে বুঝি বাট আমি বুঝাতে পারছি না। আমি একটা জিনিসকে জানি, আমি সেটা জানাতে পারছি না। আমি ভয় পাচ্ছি, আমি নার্ভাস ফিল করছি, আমি ইংলিশে ভালো না, আমার ইংলিশ অ্যাকসেন্ট হচ্ছে না, আমি প্রপারলি বুঝতে পারি না, আমার লিসেনিং ভালো না, আমার রাইটিং ভালো না, আমি পিছিয়ে যাচ্ছি। সো আমার যে এত রিসোর্স, আমি টেকনিক্যালি যে এত শার্প, আমি এটাকে আসলে রেজাল্ট ওরিয়েন্টেড করতে পারছি না তাদের কাছে, বিকজ তারা কমিউনিকেশন দিয়ে জিনিসটাকে উইন করে ফেলছে। সো আমার ইয়াং জেনারেশন এবং নেক্সট জেনারেশনের প্রতি সাজেশন হচ্ছে যে প্লিজ আমরা যেন নিজেদেরকে প্রিপেয়ার করি। ইনস্টিটিউশন আমাদেরকে 100% প্রিপেয়ার করে দেবে এটা ভাবার কোনো রিজন নাই। ইনস্টিটিউশন, টিচার গাইডলাইন দেয়,
বাট প্রিপারেশন আমাকে নিতে হবে। আমি যদি বুঝি আমার ইনস্টিটিউশন আমাকে প্রেজেন্টেশন দিচ্ছে না, আমাকে প্রেজেন্টেশন শিখতে হবে। আমি ইউটিউবে দেখব, আমি গুগল সার্চ করব, আমি বিভিন্ন নিউজ দেখব। আমি যদি দেখি যে না আমি ইংলিশে বলতে পারছি না, আমি দরকার ইংলিশে কোর্স করব। আমি যদি দেখি যে আমার রাইটিং হচ্ছে না, আমি কোর্স করে নেব। বাট আমাকে এনরিচ করতে হবে। আমি যদি বুঝি যে আমি কম্পিউটারে ভালো না, আমি কম্পিউটারে কোর্স করব, আমি ইউটিউব থেকে শিখব। এখন তো এআই জেনারেশনের শেখার মানে হিউজ বাউন্ডারিজ, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে শিখতে পারেন, ঠিক আছে? সো আমাদের প্রিপারেশন আমাদেরকেই নিতে হবে। স্যার ওই পার্সপেক্টিভে যদি বলতে চাই তাহলে এফেক্টিভ লিডারশিপ আর টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে আপনার অ্যাপ্রোচগুলো কী তাহলে? আর যদি লিডারশিপ ফিলোসফি নিয়ে বলতে চাই তাহলে এক বাক্যে আপনি কি বলবেন? আমি মনে করি যে লিডারশিপ ইজ এ বিহেভিয়ার। আমার কাছে লিডারশিপটা বিহেভিয়ার। সো আমি আমার বিহেভিয়ার দিয়ে আমি আমার ইন্টায়ার টিমকে গাইড করি, আমি আমার ইন্টায়ার টিমকে লিড দিই। আমার এই বিহেভিয়ারই তাদের জন্য টিম বিল্ড আপ, টিম মোটিভেশন এবং টিম হিসেবে কাজ করা। আমি যেটা করি সেটা হচ্ছে যে লিডারশিপ এমন একটা জিনিস যেটা অনেকগুলা গুণের কম্বিনেশন। সো আপনি যখন লিডারশিপকে প্র্যাকটিস করবেন, আপনার প্রত্যেকটা গুণই কিন্তু সেখানে এক্সপ্লোর করবে। সো অ্যাজ এ লিডার হিসেবে আমরা যেমন স্ট্র্যাটেজিক প্ল্যানিং করি, আমরা যেমন ডিসিশন মেক করি, আমরা যেমন প্রবলেম সলভ করি, আমরা টিম বিল্ড আপ করি, আমরা টিম মোটিভেশন দিই, আমরা গাইডলাইন দিই, আমরা সাজেশন দিই কোন কাজটা কিভাবে করতে হবে, কিভাবে করলে এটার রেজাল্ট কীরকম হবে, সেই জিনিসটাকে আমরা কিন্তু দেখিয়ে দিই। বস আর লিডারশিপের যে বেসিক ডিফারেন্সটা সেটা কিন্তু এইটাই। বস হয়তো জাস্ট বলে দেন যে দিস ইজ মাই এক্সপেকটেশন, একজন লিডার কিন্তু এক্সপেকটেশনকে বলে এনগেজ থেকে ইনভলভ থেকে সেটাকে একটু দেখিয়ে দেন, তারপরে উনি কিন্তু প্রতি ক্ষেত্রে ফলো আপ দেন এবং রেজাল্টটা পেয়ে সবাইকে আবার মোটিভেশন দেন, অ্যাপ্রিসিয়েট করেন। এটাই কিন্তু একজন রিয়েল লিডারের দায়িত্ব। সো অ্যাজ এ লিডার হিসেবে আমরা মনে করি যে টিম ম্যানেজমেন্টের যে পার্টটা, এটা লিডারশিপেরই একটা অ্যাপ্রোচ। স্যার টেক্সটাইল সেক্টরে যারা পাশ করে বের হয়, যারা সদ্য গ্রাজুয়েট, তো ওদের একটা প্রশ্ন থেকে যায় যে টেক্সটাইলের কেরিয়ার গ্রুপটা কেমন, আর মোস্ট ট্যাবু কোশ্চেন স্যালারি রেঞ্জ কেমন হতে পারে স্যার? আমি মনে করি যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হন তাদের আসলে প্ল্যান করা উচিত হচ্ছে ক্যারিয়ারটাকে ফার্স্ট, যে আমি নিজেকে প্রথম 5 বছর কোথায় দেখতে চাই, তারপরে 5 বছর কোথায় দেখতে চাই, তারপরে 5 বছর কোথায় দেখতে চাই। এবং এই যে ধাপগুলা বা সিকুয়েলগুলা, ফার্স্ট সিকুয়েলে তাকে মনে করা উচিত হচ্ছে প্রথম 5 বছর আমার সেলফ ইনভেস্টমেন্ট। এখানে আমি কোনো স্যালারি দেখব না, স্যালারি গ্রোথ দেখব না, আমি জাস্ট নিজেকে নিজে ইনভেস্ট করব জবে এবং জবের ডেডিকেশনে, রেসপন্সিবিলিটিতে। আমি নিজেকে নিজে এমনভাবে তৈরি করব যে আমি স্যালারি এক্সপেক্ট করব না, কোম্পানি আমাকে অফার করবে, কোম্পানি আমাকে খুঁজে নেবে, কোম্পানি আমাকে চাইবে এবং আমার কাছে জিনিসটা হচ্ছে অপশন হিসেবে কাজ করবে যে আমি আসলে কোনটাকে এক্সপ্লোর করব। ঠিক আছে? সো স্যালারি নিয়ে আমি মনে করি যে প্রথমেই চিন্তা করা উচিত না। তবে বাংলাদেশের কোম্পানিগুলোকে যদি আমি সেগমেন্টেড করি এই ট্রেডে, আমরা দেখি যে এখানে রিটেইল ব্র্যান্ডগুলো আছেন, এখানে ট্রেডিং অফিস বা বাইং অফিসগুলো আছে, এখানে ম্যানুফ্যাকচারার আছে। সো মার্কেটিং মার্চেন্ডাইজিং পার্সপেক্টিভে বলছি। সো এখানে যদি রিটেল ব্র্যান্ডিংয়ে যাই, আমরা দেখি যে এখানকার স্যালারি রেঞ্জটা বেশ হাই হয়। হ্যাঁ, বিকজ তারা যেহেতু ফরেন কোম্পানি, তাদের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী এটা হাই হয়। বাট ওদের ইনক্রিমেন্ট বা প্রমোশনটা কিন্তু ওদের একটা স্পেসিফিক রুলস রেগুলেশনের মধ্যে হয়। দেন সেকেন্ডলি হচ্ছে ট্রেডিং অফিস বা বাইং অফিস, এখানকার স্যালারি রেঞ্জটাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়। এখানে কিন্তু বিজনেসের প্রফিটের ওপর কিন্তু গ্রোথটা ডিপেন্ড করে। বাট ট্রেডিং বা বাইং অফিসের জবটা আবার মাল্টি ট্যালেন্টেড হয়, বিকজ এখানে একসাথে অনেকগুলো সাইটকে কাভার দিতে হয়, তো এখানে লার্নিংগুলো কিন্তু বেশ ভালো হয়। যেমন আমি যদি বলি যে তাকে যেমন তার ম্যানেজমেন্ট, ফরেন ম্যানেজমেন্ট, তাদেরকে কাভার আপ করতে হয়, তার ক্লায়েন্টকে কাভার আপ করতে হয় এবং ভেন্ডরকেও কাভার আপ করতে হয়, কারণ এটা কিন্তু সার্টেন সার্ভিস চার্জের উপরে বিজনেসটা মুভ আপ হয়। সো একসাথে অনেকগুলো সাইটকে তার ম্যানেজ করতে হয়। সো এত সাইট ম্যানেজ করে, কনভিন্স করে, গাইড করে সাকসেসফুল করা বিজনেসটাকে, এটা কিন্তু এত সহজ জব না।
রিটেল ব্র্যান্ড যেটা করে সেটা হচ্ছে যে তাদের যে এক্সপেকটেশনগুলো আসে সেই এক্সপেকটেশনগুলো তারা ম্যানুফ্যাকচারিংয়ে পাস করে দেয়। ম্যানুফ্যাকচারিং সেটাকে জানে, যত ধরনের কোশ্চেন বা কোয়ারি আছে সেগুলো তাদের কাছে ক্লিয়ার আপ করে নেয়। কিছু অ্যাপ্রুভাল প্রসেস তাদের কাছে থাকে, কিছু অথরিটি তাদের কাছে থাকে, আবার মেজরিটি অথরিটি হয়তো ফরেন অফিসের কাছেই থাকে। তো ওই জায়গাটাতে স্যালারি রেঞ্জটা বেশ ভালো, এবং যেহেতু ফরেন কোম্পানি ওখানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, 14 মান্থ স্যালারি এরকম ব্যাপারগুলো থাকে। ফরেন ট্রেডিং অফিসগুলোতেও থাকে, লোকাল ট্রেডিং অফিসে হয়তো একটু কমতি থাকে। আর যারা ম্যানুফ্যাকচার, স্পেশালি ম্যানুফ্যাকচার লাইক আস, বড় ম্যানুফ্যাকচার যারা, তাদের স্টার্টিং স্যালারিটা রিটেল ব্র্যান্ড বা ট্রেডিং অফিসে স্টার্টিং স্যালারির মতো হয় না। ইটস অবভিয়াস, এটা স্বাভাবিক। হ্যাঁ, এখানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ওই ধরনের বেনিফিটসগুলো সাধারণত থাকে না। বাট এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে কারোর মধ্যে যদি কোনো ইনোভেশন থাকে, কারোর মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, সে যদি তার ক্রিয়েটিভিটি বা ইনোভেশনগুলোকে এক্সপ্লোর করতে চায়, দিস দ্য প্লেস। এই একটা জায়গাতে সে পুরো জিনিসটাকে এক্সপ্লোর করতে পারে। এবং এখানে পারফরমেন্সটা কিন্তু ওই রুলস রেগুলেশনের এত% ইনক্রিমেন্ট হবে, 5 বছর পর প্রমোশন হবে, হ্যাঁ, জবটা শুধুমাত্র এই সার্কেলের মধ্যে, এরকম কোনো ফিক্সেশন নাই। ইটস ওপেন, ইটস বাউন্ডারিলেস। হ্যাঁ, যে যেভাবে পারফর্ম করতে পারে তার অপরচুনিটি সেভাবেই ক্রিয়েট হয়। তো স্যার, তো অনেকেই দেখি যে মানে স্টুডেন্টরা আসলে সেক্টরে এত প্রেশার নিতে না পেরে তারা জব সুইচ করে, এবং এটা কিন্তু একটা কমন প্রবলেম। তো এই প্রবলেমটা কিভাবে ওভারকাম করা যায়, এবং এক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিগুলো, কোম্পানিগুলো আছে, তারা কিভাবে ভূমিকা রাখতে পারে? আমরা যদি স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে না পারি, স্ট্রেস ম্যানেজমেন্টকে প্র্যাকটিস করতে না পারি, এই জব তাদের জন্য না। টেক্সটাইল অ্যাপারেল সেক্টর সার্টেনিটি আনসার্টেনিটির মধ্যেই থাকে। এখানে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। সো এই স্ট্রেস সবসময় থাকবে। বাট আমি তো তখনই নিজেকে ক্যাপাবল বলতে পারবো, ক্যালিবার্ড বলতে পারবো, এবং নিজেকে লিডার দাবি করতে পারবো যখন আমি ম্যানেজমেন্ট করতে পারবো। সো আমরা যারা স্ট্রেসকে ভয় পাই তাদের আসলে আমি মনে করি শুধু গার্মেন্ট ট্রেড কেন, কোনো জবে যাওয়া উচিত না। কারণ স্ট্রেস তো থাকবে, জব মানেই তো স্ট্রেস, কারণ এটা তো আমার বিজনেস না, আমি তো ওনার না। সো আমি যদি জব করতে আসি, সেই জবে স্ট্রেস থাকবে না, সেটার ম্যানেজমেন্ট আমি পারবো না, শিখবো না, আমার তাহলে ওই জবই করা উচিত না। সো এটা হচ্ছে যে কোনো এমপ্লয়ির একটা স্ট্রেংথ, যে তাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। আমরা তো সকলেই জানি যে এবছর 21শে বই মেলায় আপনার 5টি বই পাবলিশ হয়েছে। ফার্স্ট অফ অল, কংগ্রাচুলেশনস ফর ইউর পাবলিশিং, স্যার। স্যার, এই বইগুলো লেখার পিছনে আপনাকে কি বেশি ইন্সপায়ার করেছিল, এবং এই যে লেখার যে প্রসেসটা বা লেখার সময় আপনি কোন চ্যালেঞ্জগুলো বেশি ফেস করেছিলেন? বেসিক্যালি 20 ইয়ার্স অফ প্রফেশনাল ক্যারিয়ারে আমি মার্কেটিং মার্চেন্ডাইজিংয়ে আছি 20 বছর। এছাড়া আইবিএতে বা বুটেক্সে হয়তো পিজিডি প্রোগ্রামে আমি ক্লাস নিয়েছি বিভিন্ন ধরনের কমিউনিকেশনাল সাবজেক্টের উপরে, মার্কেটিং মার্চেন্ডাইজিংয়ের উপর, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্টের উপর আমি ক্লাস নিয়ে থাকি। সো ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে, মার্কেটিং মার্চেন্ডাইজিং আমার রোল থেকে, ওই ধরনের ট্রেনিং সেশন থেকে আমার কাছে রিয়েলাইজেশন হয়েছে বাংলাদেশের কর্পোরেট কালচারে একটা সার্টেন গ্যাপ রয়ে গিয়েছে। সেই গ্যাপগুলো কি কি? আমি দেখলাম যে গ্যাপগুলো হচ্ছে বিজনেস কমিউনিকেশন, কর্পোরেট এটিকেট, কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্ট, লিডারশিপ, এবং আমাদের যে এই ট্রেড বা অ্যাপারেল সেক্টরটা, এখানে বেশ কিছু বেস্ট প্র্যাকটিসও ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে, যেটা আমরা মিস করে যাচ্ছি। সো সেখান থেকে আমার মনে হলো যে আমার এমন কিছু করা উচিত যেটা দিয়ে আমি আসলে এই জ্ঞানটাকে বা এই নলেজটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। এই ইন্ডাস্ট্রিতে 4.4 মিলিয়ন পিপল কাজ করেন, বাট আমি যে চাকরি করছি বা আমি যে ক্লাস নিচ্ছি, আমি কতজন মানুষকে এটা জানাতে পারছি? 400, 500, 1000, হ্যাঁ 2000, লিঙ্কডইনের থ্রুতে, ফেসবুকের থ্রুতে 5000, 10,000, 50,000। আমি যদি 1 লাখ মানুষের কাছেও রিচ করি, 4.4 এর এগেনস্টে তো 1 লাখ কিছুই না। সো এত মানুষের কাছে কিভাবে আমি জ্ঞানটাকে ছড়িয়ে দিতে পারি? তখন আমার কাছে মনে হলো যে বই তো জ্ঞানের আলো। সো এই আলো যদি বইয়ের থ্রুতে আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, কোনো একটা সময় হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, বাট এই মানুষগুলো আমার বইগুলো পড়ে উপকৃত হবে। সো আমি যে 5টা বই এনেছি, 5টা বই হচ্ছে কর্পোরেট কমিউনিকেশন একটা, কর্পোরেট এটিকেট,
কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্ট, লিডারশিপ, এমন হচ্ছে গ্লোবাল টেক্সটাইল ট্রেড সিনার্জিস। আমি প্রত্যেকটা বইতে চেষ্টা করেছি 15টা থেকে 20টা করে কন্টেন্টকে কাভার দেওয়ার জন্য। ফার্স্ট আমি বলি যে আমার কমিউনিকেশন বইটা। কমিউনিকেশন তো দুই ধরনের হয়, ভার্বাল বা নন ভার্বাল। আমরা অনেক সময় দেখি যে ভার্বাল কমিউনিকেশনে যখন আমরা প্রেজেন্টেশন করতে যাই, পাবলিক স্পিকিং করতে যাই, আমরা প্রচণ্ড নার্ভাস থাকি, আমরা ভয় পাই, আমরা প্রিপারেশন নিয়ে যেও প্রপারলি সেটাকে প্রেজেন্ট করতে পারি না, আমরা অডিয়েন্সের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারি না, আই কন্ট্যাক্ট করতে পারি না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হয় না। আবার যদি আমাকে কোনো ডিফিকাল্ট কোশ্চেন করা হয়, আমরা সেটাকে অ্যান্সার করতে পারি না। আবার যদি আমরা নন ভার্বাল কমিউনিকেশনে যাই, যদি আমরা দেখি যে আমরা জবে জয়েন করার পর সিনিয়ররা যেভাবে ইমেইল লেখেন, আমরা সেটা ফলো করে ইমেল লেখা শুরু করি, মনে করি যে এটাই বোধহয় রাইট ওয়ে ইমেল লেখার। ওইভাবেই আমরা লেটার লিখি, যে কোনো একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটের মধ্যে আমরা কপি পেস্ট করে লিখতে থাকি। বেসিক্যালি যে ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে যে কীভাবে ইমেল লিখতে হবে, কীভাবে লেটার লিখতে হবে, এটা আমরা জানি না। সো এই বইতে আমি যেটা চেষ্টা করেছি যে কিভাবে আমরা প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ে আমাদের নার্ভাসনেসটা কাটাতে পারি, প্রিপারেশন নিতে পারি, আমাদের ড্রেস কী হবে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, কিভাবে আমরা অ্যান্সার করবো, এই জিনিসগুলোকে আমি কাভার আপ করার চেষ্টা করেছি। আমি বলবো না যে আমার 5টা বই মৌলিক লেখা, এগুলো হচ্ছে প্রত্যেকটাই রিসার্চ বেস লেখা। যে আমি গত 2020 সাল থেকে এটা নিয়ে স্টাডি শুরু করি। যখন করোনা প্যান্ডেমিক হলো, আমরা অনেকে হোম অফিস করা শুরু করলাম। সো তখন আমরা প্লেন্টি অফ টাইম পেতাম, মানে হোম অফিস 1 মাস ঘরে বসে থাকা আমাদের মতো ব্যস্ত মানুষের জন্য ইটস ওয়ে ডিফিকাল্ট, এটা জাস্ট লাইক আ পানিশমেন্ট। সো আমরা তখন যেটা করলাম, যে তখন তো আমি চিন্তা করলাম যে আমরা কর্পোরেটে কোন কোন চ্যালেঞ্জগুলোকে ফেস করি, কোন জায়গাগুলোতে আমরা পিছিয়ে পড়ি, কোন জায়গাগুলোতে আমরা ফরেন এক্সপার্ট দেখে উইন করতে পারি না। সো এই সাবজেক্ট লাইনগুলো যখন আমার মাথায় আসলো, আমি এগুলোকে গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে হিউজ নিউজ লেটার, ম্যাগাজিনস, বিভিন্ন ধরনের রিসার্চ পেপারের লিঙ্ক আসা শুরু হলো। আমি সবগুলোকে পড়লাম, পড়ে আমি বিভিন্ন জায়গা থেকে ডাটা ইনসাইটগুলোকে কালেক্ট করলাম, সবগুলোকে একসাথে করলাম, সহজ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি রিরাইট করলাম। রিরাইট করে এটা যাতে একদম এন্ট্রি লেভেল থেকে বা স্টুডেন্ট লেভেল থেকে টপ লেভেল সিও পর্যন্ত পড়তে পারে, জানতে পারে, শিখতে পাবে, এভাবে আমি জিনিসটাকে তৈরি করলাম। সেকেন্ড যেটা আসি সেটা হচ্ছে যে অ্যাটিকেট। এই জায়গাটা আমরা সবাই মিস করে যাই। কিভাবে? আমরা যখন কোনো একটা জবে ইনভলভ হই, আমরা সার্টেন জব রেসপন্সিবিলিটি নিয়ে ইনভলভ হই, জব ডেসক্রিপশন নিয়ে আমাদেরকে রিক্রুইট করা হয়, আমরা সেই জেডিটার মধ্যেই না ফোকাস হয়ে যাই, আমরা আমাদের জন্য ডেডিকেটেড জব নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমরা আমাদের সারাউন্ডিংয়ে আর কোনো কিছু দেখার সময় পাই না। আমরা মনে করি এটার জন্য আমাকে রিক্রুইট করা হয়েছে, এটার জন্য আমি পেইড ফর, সো আই উইল ফোকাস অন দিস অনলি। বাট ব্যাপারটা হচ্ছে এটার বাইরেও অনেক অ্যাটিকেট আছে। যেমন আপনার কাছে হঠাৎ করে ফরেন গেস্ট আসছে, আপনি তাদেরকে রিসিভ করবেন, আপনি কি তাদের সাথে হ্যান্ডশেক করবেন, নাকি তাদেরকে হাগ দেবেন, নাকি ইউরোপিয়ান স্টাইলে গাল লাগিয়ে কিস করবেন? এক একটা কান্ট্রিতে এক একটা অরিজিনের এই জিনিসগুলো অ্যাটিকেট ডিফারেন্ট, আপনি তো সেটা জানেন না। আপনি যদি রং অ্যাটিকেটে যান, এটা তো ম্যানারলেস হয়ে যাবে, সেটা তো শেখা জরুরি। আমি বাংলাদেশে বসে আছি, এখন বাজে 11:30। আমি ইউএসএতে একজন বায়ারের সাথে কথা বলবো। এখন যদি আমি তাকে ফোন করে বলি যে হ্যালো গুড মর্নিং, তার কি গুড মর্নিং? সো আমার তো সেই টাইম অ্যাটিকেটটা জানা উচিত। আমি একটা মিটিং করছি সবাইকে নিয়ে, অনেকে আমার সাথে বসে মিটিং করছে। এই মিটিংয়ে অ্যাটিকেট কি? আমি কীরকম প্রিপারেশন নিয়ে আসবো, আমার এজেন্ডাগুলো কীরকম হবে, আমি মিটিংয়ের নোটস কীভাবে নেব, আমার এক্সপেকটেশনগুলোকে কীভাবে ডেলিভারি দেব, মিটিং শেষে মিটিং নোটস কীভাবে কমপ্লিট করব, মিটিংয়ের রিক্যাপগুলোকে কীভাবে শেয়ার করব, সেটাকে কীভাবে ফলো আপ দেব, এই অ্যাটিকেটগুলো আমরা হয়তো জানি না। খুব সিলি একটা ব্যাপার, বাথরুম। কর্পোরেটের জব করে অনেকে বাথরুমের অ্যাটিকেট জানে না। সো সেই অ্যাটিকেটগুলো তো শিখতে হবে, বিকজ আমার পরবর্তী ইউজার তো সেটাকে দেখে ওয়াশরুম ইউজ করতে যে সে আমার ব্যাপারে জাজমেন্ট ক্রিয়েট করবে, রাইট? আমরা অনেক সময় গেস্টকে ইনভাইট করি ডিনারে, লাঞ্চে। ইনভাইট করা থেকে তাকে রিসিভ করা, তাকে নিয়ে ডিনার করা,
খাবারের অর্ডার করা এবং ওই সময়টাতে কথা বলা, গল্প করা, খাবার শেষে বিল পে অফ করা, দেন তাকে বাই বাই বলা পর্যন্ত অ্যাটিকেট কি আমি জানি না। সো এরকম 20 ধরনের কর্পোরেট অ্যাটিকেট নিয়ে আমার অ্যাটিকেট বইটা। থার্ডলি হচ্ছে আমাদের কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্ট। এখানে আমরা কর্পোরেটে যে আরও অনেক কিছু শেখার আছে, যেমন কিভাবে আপনি একটা সোয়াট অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করবেন। এটা একটা প্রিটি গুড কোশ্চেন যে সবাই জিজ্ঞেস করে এত ব্যস্ততার মধ্যে কিভাবে সংসার সামলাবো, কিভাবে অফিস সামলাবো, দুইটাকে তো ম্যানেজ করতে পারি না। আবার অনেকে দেখা যাচ্ছে সংসার আর অফিস ম্যানেজ করতেছে, কোনো ধরনের সোশ্যালাইজেশন করতে পারে না, কোনো ধরনের গেট টুগেদারে যায় না, কোনো ধরনের কনভেকেশনে যায় না, কোনো ধরনের বিয়ের প্রোগ্রামে যায় না, বার্থডে প্রোগ্রামে যায় না। এটা কীভাবে ম্যানেজ করবো? সো এই ধরনের বিভিন্ন গাইডলাইন টিপস নিয়ে হচ্ছে আমার কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্ট। লিডারশিপ বইটা হচ্ছে লিডারশিপের সবগুলা গুণাবলী নিয়ে, আপনি কিভাবে প্ল্যান করবেন, কিভাবে প্রবলেম সলভ করবেন, কিভাবে ডিসিশন মেক করবেন, কিভাবে সেলফ ব্র্যান্ডিং করবেন, কোম্পানি ব্র্যান্ডিং করবেন, কিভাবে আপনি লিডারশিপ দিয়ে আপনার টিম মোটিভেশন করবেন, টিম বিল্ডিং করবেন, টিম ম্যানেজমেন্ট করবেন। দেখা যাচ্ছে যে একটা সার্টেন কেওয়াস হয়েছে, সেই জায়গাগুলোকে আপনি কিভাবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে সলভ আপ করবেন, সব কিছু গাইডলাইন নিয়ে হচ্ছে লিডারশিপ। আর গ্লোবাল ট্রেড অ্যাপারেল সিনার্জির যে বইটা, সেটা হচ্ছে বেসিকলি এই ট্রেডকে নিয়ে স্পেশালি, মানে আমার 5টা বইয়ের মধ্যে প্রথম 4টা কিন্তু যে কোনো ট্রেডের, যে কোনো ট্র্যাকের যে কেউই কনজিউম করতে পারবে। লাস্ট বইটা হচ্ছে সিগনিফিকেন্টলি বা স্পেসিফিকলি শুধুমাত্র এই ট্রেডের জন্য। ট্রেডের যে বেস্ট প্র্যাকটিসগুলো থাকে, যে কাইজেন, 5S, কানবান, কীভাবে ইমপ্লিমেন্টেশন হবে, হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনভেনশন অ্যান্ড ইনোভেশন, সেটাকে আমরা এখানে নিয়ে আসছি। আমরা নিউ মার্কেট হিসেবে রাশিয়া অথবা সাউথ কোরিয়া এই জায়গাগুলোকে এখনো এক্সপ্লোর করি নেই। মোস্টলি আমরা ফোকাস ইন ইউরোপ, USA, UK, অস্ট্রেলিয়া। সো ওই মার্কেটগুলো গ্লোবাল বিজনেস সিনারিও কেমন, হোয়াট আর দ্য সিক্রেটস অফ অন টাইম শিপমেন্টস, এটা আমরা জানি না। সো সব কিছুকে নিয়ে হচ্ছে আমার 5 নম্বর বইটা। সো দিস ইজ দ্য কম্বো প্যাক। আমি বিশ্বাস করি, আমি কথাটা রিপিট করছি, আমি বিশ্বাস করি এই বইগুলা যারা পড়বেন, যারা শিখবেন এবং কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই 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 বেনিফিটেড হবেন। দ্যাটস গ্রেট স্যার, দ্যাটস ট্রুলি ইন্সপায়ারিং স্যার। বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ স্যার। আপনার প্রিয় রাইটার কে এবং তিনি কি আপনাকে কিভাবে ইন্সপায়ার করেছে, এরকম কিছু? প্রিয় রাইটার কাজী আনোয়ার হোসেন, মাসুদ রানা। আমার কাছে ক্যারেক্টারটা খুবই প্রিয়, বিকজ আমি নিজে মাল্টিটাস্কিং করি, মাল্টিটাস্কিং প্র্যাকটিস করি এবং মাল্টিটাস্কিংকে লাভ করি। মানে এটা আমার একটা প্যাশন, মাল্টিটাস্কিং করা। কাজী আনোয়ার হোসেনের বইগুলা এবং ওই বইয়ের যে ক্যারেক্টারগুলো থাকে, ওদেরকে আমার অনেক বেশি মাল্টি ডাইভার্সিফাইড লাগে। সেকেন্ডলি হচ্ছে হুমায়ুন আহমেদ, এটা তো বলার অপেক্ষাই রাখে না। মানে হিজ ভার্সাটাইল, মানে টিল টুডে আমি তাকে মিস করি। যে তার লেখনীগুলো আমার কাছে মনে হতো যে জীবনের সাথে মিলে যাওয়া গল্প। আমরা প্রত্যেকেই যখন তার বই পড়তাম মনে হতো যে আমার জীবনে, আমার থট প্রসেসে তো এই জিনিসটাই ছিল, উনি কিভাবে জানলো, উনি কিভাবে এটাকে লিখে ফেললো। আর থার্ড যদি ওপার বাংলায় বলি, যে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু, সমরেশ মজুমদার। স্যার, এই যে 5টা বই, এই 5টা বইয়ের মধ্যে আপনার মোস্ট ফেভারিট কোনটা এবং ফিউচারে কি কোনো রাইটিং প্ল্যান আছে? এটা আসলে 5টা বইয়ের মধ্যে স্পেসিফিকলি বলা কঠিন, কারণ একজন রাইটারের কাছে 5টাই হচ্ছে বেবির মতো। আমার কাছে 5টা বই আমার প্রিয়। তবে যদি স্পেসিফিকলি বলি, যেহেতু আমি নিজেই এই ট্রেডের, সো ট্রেডের মানুষ হয়ে ট্রেডের বইকে বলার অপেক্ষা রাখে না। যদি নেক্সট ইয়ারের কথা বলি, আমার প্ল্যান আছে যে আমি অনেক অডিয়েন্স থেকে একটা রিকোয়েস্ট পেয়েছি, সেটা হচ্ছে যে বইগুলাকে কি বাংলা ভার্সনে আনা সম্ভব কিনা। তো ইনশাল্লাহ আগামী বছর বইমেলায় আমি আমার এই 5টা বইয়ের বাংলা ভার্সন নিয়ে আসবো। সেকেন্ডলি হচ্ছে আমার আরেকটা বই আসবে, ইচ্ছা আছে, যদি আল্লাহ সহায় হন, সবার দোয়া যদি থাকে, সেটা হচ্ছে 365 ডেজ নামে একটা বই আসবে। আর হচ্ছে এই যে বাঞ্চ অফ বুকস, এটার একটা পার্ট 2 আনার প্ল্যান আছে। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের এত কিছু শেখার আছে, এত কিছু এক্সপ্লোর করা আছে, এত কিছু জানা আছে, যেটা আমি আসলে 5 বইয়ের 15 থেকে 20টা কন্টেন্টে কাভার দিতে পারিনি। আমার নিজেরই পছন্দে আরও কিছু লেখা ছিল, সেটা আমাকে ফর্মার কারণে বা বইয়ের
কারণে বাদ দিতে হয়েছে। এগুলাকে নিয়ে আমি হয়তো বা পার্ট 2 নিয়ে আসতে পারি, ওইটা এখনও শিওর না, বাট এটার বাংলা ভার্সন আসবে ইনশাল্লাহ। আর 365 ডেজ নামে একটা বই আসবে ইনশাল্লাহ। আমি এটা নিয়ে কাজ করছি। স্যার, বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং বুকস স্যার, উই আর ওয়েটিং। স্যার, আইবিএ তে তো আপনি গেস্ট স্পিকার হিসেবে ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে আপনি স্টুডেন্ট নিয়ে কাজ করেন, তো মূল পেশার বাইরে এই জিনিসটা আপনি কতটুকু এনজয় করেন? আমি তাহলে একদম আমাদের আজকের আলোচনার শুরুতে চলে যাই, যে আমি যে 8 বছর টিউশনে ছিলাম, দ্যাটস দ্য প্যাশন হুইচ ইজ স্টিল কানেক্টিং মি। যে 8 বছর যখন আমি পড়িয়েছি, যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে স্নেহ, যে দোয়া নিয়ে আমি আমার একটা ইমেজ ক্রিয়েট করেছিলাম, যে আমি আমার এলাকায় প্রচণ্ড রিনাউন একজন ছিলাম। একটা পিরিয়ড ছিল যখন আমি আসলে আর স্টুডেন্ট নিতে পারছিলাম না, তখন আমাকে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন কোচিংয়ের মধ্যে তাদেরকে এনগেজ করে দিতে হতো, আমি পড়াতে পারছি না। সো যখন আমি জবে ঢুকে গেলাম, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ডিসিশন ফর মি টু লিভ অল দোজ টিউশনস। কারণ আমি জবে ঢোকারও প্রথম 3 বছর আমি পড়িয়েছি। পরবর্তীতে যখন আমি চলে আসলাম, আমার কাছে এত রিকোয়েস্ট আসছে প্রথম 3 বছর, যে কোনো মূল্যে যে কোনোভাবে একটু কষ্ট করে পড়ান, অ্যাটলিস্ট যদি ছুটির দিনও হয় তাও পড়ান। সো আমি ওটাকে খুব মিস করি। সো ওই পড়ানোর প্যাশনটা রয়ে যাওয়াতে আজকে যখন আমি আইবিএ বলি, বুটেক্স বলি, টেক্সটাইল টুডে বলি, বিভিন্ন জায়গাতে সেমিনার বা ট্রেনিং প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করি, আমার আসলে কখনোই খারাপ লাগে না, রাদার আমি এটাকে খুব এনজয় করি, আমার ভালো লাগে। আমার মানুষকে পড়াতে, মানুষকে জানাতে, দেখাতে, শেখাতে আমার ভালো লাগে। ইভেন আমি যে জব করি, আমার জবে আমার সাথে এখন প্রায় 300 জন মানুষ ডিরেক্ট কাজ করে, একদম ডিরেক্ট রিপোর্টিং হিসেবে কাজ করে। আমি হয়তো এখানে মার্কেটিং, মার্চেন্ডাইজিংয়ে জিএম হিসেবে আছি, বাট তারপর আমি সার্টেন ডিপার্টমেন্টকে ফ্যাসিলিটেট করি। এখানে ফেব্রিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মাস্কো ডিজাইন হাব, সেন্ট্রাল ক্যাট সেকশন, সেন্ট্রাল আইটি সেকশন, সেন্ট্রাল আই ডিপার্টমেন্ট, সেন্ট্রাল এমআইএস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল প্রকিউরমেন্ট, আমি সবার সাথেই কাজ করি, সবাইকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করি। সেই হিসেবে প্রায় 300 মানুষ আমার সাথে কানেক্টেড, এবং আমি প্রত্যেককে সবসময় শেখানো, জানানোর চেষ্টা করি। এটা এমন না যে আমি তাদেরকে শুধু কর্পোরেট লার্নিং শিখাই, তাদের পার্সোনাল লাইফে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। এটা আমার একটা সেলফ সিএসআর। দ্যাটস গ্রেট স্যার। স্যার, আমরা মোটামুটি আলোচনার আজকে শেষের দিকে। স্যার, ক্যাম্পাস লাইফে সবারই যে নিজের একটা ফিউচার প্ল্যান থাকে, তো আপনারও এরকম নিশ্চয় ছিল, যে ভবিষ্যতে যে প্ল্যান ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আপনি কতটুকু ফিল আপ করতে পেরেছেন বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমার স্বপ্ন বা আমার ইচ্ছা, কারণ কি স্বপ্নগুলা ওই সময়ে অনেক বড় থাকে না। ওই সময় স্বপ্নগুলা থাকে যে আমার একটা ভালো জব হবে, ভালো একটা কোম্পানি হবে, এরকম। জবে যখন আসা হয় তখন স্বপ্নটা আসে হচ্ছে যে আমার পজিশনটা এরকম হতে হবে, আমার স্যালারি এমন হতে হবে, আমার সেলফ ব্র্যান্ডিংটা এরকম হতে হবে। সো স্বপ্নের যে সিকুয়েলগুলা, সেই সিকুয়েল অনুযায়ী আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। আমার এই কোম্পানি অ্যাজ এ কোম্পানি, মাস্কো গ্রুপ, আমি মনে করি যে আজকে বাংলাদেশের টপ 5টা নিট ভেন্ডর একটা আমরা, এবং আমি বিশ্বাস করি যে আমাদের কোম্পানির যে গ্রোথ বা আমাদের কোম্পানি যেইভাবে সাস্টেনেবিলিটিকে প্র্যাকটিস করে এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যায়, আমরা আমাদের গ্রুপকে কোনো একদিন এই বাংলাদেশে নাম্বার 1 কোম্পানি হিসেবে গড়ে তুলব। এবং কোম্পানি যখন নাম্বার 1 হবে, অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দিস কোম্পানি আমরা সবাই নাম্বার 1 হব। সো এভাবে আমরা চেষ্টা করছি, এভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। স্যার, স্যার আপনার কেরিয়ার দিকে যদি আমরা দেখি, লুকিং ব্যাক এট ইউর কেরিয়ার, এত বছরের এক্সপিরিয়েন্স থেকে ইয়ংস্টারদের জন্য কি পরামর্শ দিবেন? আমি ইয়ংস্টারদেরকে পরামর্শ দিতে চাই যে ধৈর্য ধরতে হবে। আমরা সবাই ল্যাক অফ প্যাশেন্সের মধ্যে ভুগি, আমরা ধৈর্য রাখতে পারি না। যে কোনো জবে, যে কোনো এন্টারপ্রেনারশিপে ধৈর্য রাখতে হবে, অপরিসীম ধৈর্যের অধিকারী হইতে হবে। সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্ট হইতে হবে। আর নাম্বার 3 হচ্ছে নিজের কাছে নিজে অনেস্ট হতে হবে, তাহলেই কোম্পানি টুয়ার্ডস অনেস্টিটা, ইন্টিগ্রিটিটা ক্রিয়েট হবে। প্রিন্সিপাল ইথিক্সের জায়গাটাতে অনেক বেশি স্ট্রং হইতে হবে। নাম্বার 4 হচ্ছে যে আমার নিজের একটা গ্রোথ প্ল্যান থাকতে হবে, সার্টেন গোল নিয়ে, টার্গেটস নিয়ে আমাকে আগাতে হবে। আদারওয়াইজ যদি আমার সামনে গোল না থাকে, আমি আসলে অ্যাচিভ করবোটা কি? সো এই 4টাকে আমি বলবো যে ইয়ংস্টারদের এটা ফলো করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কমিউনিকেশনাল পার্টটাকে ড্যাম স্ট্রং করতে হবে।
যে কোনো ট্র্যাকে যে কোনো জবে। এই একটা জিনিস যেটা ডিফারেন্স ক্রিয়েট করে। কমিউনিকেশন। জি স্যার, যদি টেক্সটাইল সেক্টরে না থাকতেন তাহলে কোন পেশায় যেতেন? ডক্টর হতাম। ওয়াও, বিকজ যখন আমি স্কুলে পড়ি তখন থেকে আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমি ডক্টর হব। যখন আমি কলেজে পড়ি তখনও আমার বাবা মার স্বপ্ন ডক্টর হব। এবং ছোটবেলা থেকে বাবা মা যখন আদর করতেন, আদর করার সময়ও বলতেন যে বাবা তোমাকে বড় হয়ে ডক্টর হতে হবে। ডক্টর শুনতে শুনতে ভেতরে তৈরি হয়ে গিয়েছিল ডক্টরই হব। আলহামদুলিল্লাহ এসএসসি এইচএসসি রেজাল্ট বেশ ভালো ছিল। গল্পটা একটু শেয়ার করি। এসএসসি এইচএসসি রেজাল্টটা বেশ ভালো ছিল। তখন আমাদের বোর্ড স্ট্যান্ড ছিল, অল্প নাম্বারের জন্য বোর্ড স্ট্যান্ডটা মিস করি আমি। বাট টেক্সটাইলে আমাদের ইয়ারের সর্বোচ্চ নাম্বারধারী ছিলাম আমি এসএসসি এইচএসসির নম্বরে। তো দেখা গেল যে একটা ওভার কনফিডেন্স, এটাও শেখার যে ওভার কনফিডেন্সের রেজাল্ট ভালো হয় না। ওভার কনফিডেন্সে আমার প্রিপারেশনটা ভালো হয় না। আমার ফ্রেন্ড সার্কেলের সবাই ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেলে চান্স পায়, বুয়েটে চান্স পায়, বাট আমি চান্স পাই ফরিদপুর মেডিকেলে এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও। বিকজ অফ ওভার কনফিডেন্স আমার প্রিপারেশনটা খারাপ হয়। সো ততদিনে বুয়েটের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ঢাকা ভার্সিটির পরীক্ষা জাস্ট এক সপ্তাহ পরে ছিল। পরীক্ষাটা দিয়ে ভূগোল বা জুওলজি এই টাইপের কোনো সাবজেক্টে চান্স হয়, মানে এটাও পড়ার মতো না। তো তখনই নিজের মধ্যে কাজ করে যে এখানে আমি আর পড়বো না, যা আমি হারিয়েছি তা আমি আর নেব না। আমাকে এমন কোনো জায়গায় পড়তে হবে, এমন কিছুর মধ্যে এনগেজ হতে হবে যেটাতে থেকে যারা বুয়েটে আছে, যারা ডাক্তার আছে, তাদেরকেও আমি ছাড়িয়ে যেতে পারি। সো আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, থ্যাঙ্কস টু অল অফ মাই ওয়েল উইশার, সবার দোয়াতে আলহামদুলিল্লাহ আজকে আমি যেখানে আছি আমি কোনো অংশে তাদের থেকে কম নেই। আমার যে ফ্রেন্ডসরা ডক্টর হয়েছিলেন, যারা বুয়েটে ছিলেন, আমি তাদের থেকে কোনো অংশে কম নেই, রাদার অনেকাংশে আমি হয়তো তাদেরকে ছাড়িয়েও গিয়েছি আল্লাহর দোয়ায়। স্যার, দ্য ফাইনাল কোশ্চেন, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান এন্ড হোয়াটস নেক্সট ফর ইউ? 5 বছর পর আমি আসলে নিজেকে ইন্টার কোম্পানির সিইও বা চিফ অপারেশন হিসেবে দেখতে চাই, যেখানে আমি ইন্টার বিজনেসটাকে লিড দিচ্ছি। যেহেতু আই অলরেডি হ্যাভ লস্ট দ্য এজ, যে এখন আর এন্টারপ্রেনার হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, সো আমি মনে করি যে জবে আমি থাকি ওই জবটাকে আমি 100% লিড দেব, সেই স্বপ্নটা আমার আছে, ইচ্ছাটা আছে, আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করছি। আর ইন ফিউচারে আফটার দ্য রিটায়ারমেন্ট, যেহেতু বই লিখছি, বই লেখার মধ্যে থাকবো, ট্রেনিং সেশনগুলোর মধ্যে থাকবো, ট্রেনিং প্রোগ্রামগুলোর মধ্যে থাকবো আফটার দ্য রিটায়ারমেন্ট। আপনার যে লেসনগুলো, যে লাইফ এক্সপিরিয়েন্স, লিডারশিপ এক্সপিরিয়েন্সগুলো আমাদের জন্য ট্রুলি ইন্সপায়ারিং। থ্যাংক ইউ স্যার, বুটিক্স রেডিওর আজকের এপিসোডে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ বুটিক্স রেডিওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।